হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, স্বপন কুমার বিশ্বাস। আজকের আমার চোখে প্রদাহ হয়েছে এবং চোখে জল ঝরছে, তা সত্ত্বেও তোমাদের স্বার্থে কথা ভেবে আবার তোমাদের সামনে এসে পড়াতে চলেছি। তোমাদের ক্রমান্বয়ে ভিডিও ছাড়ছি যে 2026 সালে মাধ্যমিকের অঙ্কের যে প্রশ্নগুলো পড়েছে, ক্রমান্বয়ে এক এক করে তার সলিউশন এক একটা ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে ছেড়েছি। যদি তোমরা দেখে না থাকো অবশ্যই সেগুলো দেখে নিও। যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো তোমাদের কত উপকারে লাগছে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে পরিমিতি বা মেনসুরেশনের যে 3টি অঙ্ক দেওয়া থাকে তার মধ্যে যে কোনো 2টি উত্তর করতে হয় এবং 2 গুণ 4 অর্থাৎ প্রতি প্রশ্নের মান 4 করে থাকে। সেই 8 নম্বর তোমাকে উত্তর করতে হয়। তাহলে 2026 সালে পরিমিতির উপর যে 3টি অঙ্ক পড়েছে সেই 3টি অঙ্কর সলিউশন এক এক করে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তোমরা অনুসরণ করতে থাকো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, যদি তোমরা এই চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আরো বেশি বেশি করে শেয়ার, লাইক এবং কমেন্টস করো। যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। দেখো, পরিমিতির 14 দাগের পরে 14 দাগের এক একটা পরিমিতি কি অঙ্ক পড়েছে দেখো। একটি নিরেট আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 4:3:2। আমি ইতিমধ্যে স্ক্রিনে তোমাদের এই প্রশ্নটা দিয়ে দিয়েছি, সেটাকে অনুসরণ করো। এবং সমগ্রতলের ক্ষেত্রফল 468 বর্গ সেমি, আয়ত ঘনকের আয়তন কত? এখানে 3টি পরিমিতি, আমার মতে 3টে পরিমিতি যে অঙ্ক দিয়েছে একদম মোস্ট ইজি অঙ্ক দিয়েছে। শুধু সূত্রগুলো জানলেই অঙ্কগুলো কিন্তু করতে পারবে। 1 নম্বর অঙ্ক দেখো, তোমাকে আয়ত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, জানলে হয়ে যাবে। তারপর সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেরিয়ে যাবে এবং আয়ত ঘনকের আয়তনের সূত্র জানলে হবে। তাহলে আগে জানবো যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত বলে দিয়েছে 4:3:2। তাহলে ধরে নেব যে লিখব, ধরি আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে কি হরি 4x, 3x ও 2x। ঠিক আছে, আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4x, 3x এবং 2x, যাদের কমন ফ্যাক্টর হচ্ছে x। বুঝা গেল? এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। তাহলে আমি কি জানি, অতএব আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই সূত্র জানলেই অঙ্কটা হয়ে যাবে। মান ফেলে দেব, ইজ ইকুয়াল টু 2 ইন্টু মানটা ফেলে দিই 4x ইন্টু 3x প্লাস 3x ইন্টু 2x প্লাস 4x ইন্টু 2x। এবার দেখো সমগ্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত, 468 বর্গ সেন্টিমিটার। এবার লিখতে হবে প্রশ্নানুসারে 2 ইন্টু গুণ করে দিই 12x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6x স্কোয়ার প্লাস 4 দুগুণে 8, 8x স্কোয়ার সমান সমান কত বলেছে 468। ব্যাস
বা এইটাকে এদিকে নিয়ে চলে যাব আর এটাকে যোগ করে দেবো, তাহলে 12 6 18, 18 8 26, তাহলে 26 এক্স স্কোয়ার সমান সমান 468 ডিভাইডেড বাই 2, সেটাকে ভাঙলে কত হচ্ছে 234। তাহলে 23 দুগুণে 46 4, বা এক্স স্কোয়ার সমান সমান এর ভাগ হয়ে যাবে 234 ডিভাইডেড বাই 26। তাহলে 2 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 7 দুগুণে 14, 13 এবং 9 তরম 17, 9 তরম 117, 9 হচ্ছে। তাহলে অতএব x সমান সমান √9 সমান সমান 3। তাহলে x এর মান 3 বেরোচ্ছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উত্তর x এর জায়গায় মান পুট করে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারি। অতএব আয়তঘনকের দৈর্ঘ্য কত, 2x বলেছে, দৈর্ঘ্য কত 4x, তাহলে 4 ইন্টু x এর জায়গায় 3 বসাবো, সমান সমান 12। প্রস্থ কি, প্রস্থ হচ্ছে 3x, মানে x এর জায়গায় 3 বসাবো, তার মানে 9। আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 2x, মানে 2 ইন্টু 3, তার মানে 6। একক হিসেবে কি আছে, একক হিসেবে 6 সেমি। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 12 সেমি, এটা 9 সেমি, এটা হচ্ছে 6 সেমি। আমার চেয়েছি কি আয়তনের সূত্র, তাহলে আয়তঘনকের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এইটুকু জানলেই হয়ে যাবে। তাহলে অতএব আয়তঘনকের আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আগে তোমাকে সূত্রটা পেলে মান পেলে দেবে। দৈর্ঘ্য কত বেরিয়েছে 12, প্রস্থ কত বেরিয়েছে 9, আর এটা হচ্ছে 6, বুঝা গেল? তাহলে কত হচ্ছে 9 12 108, আর 6 দিয়ে গুণ 648, তাহলে 648 ঘন সেমি, বুঝা গেল? 648 ঘন সেমি, এটা হচ্ছে আনসার। বুঝা গেল? শুধু সূত্রগুলো তোমাকে জানতে হবে, জানলেই তোমার অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থের মান পেলে আমি দৈর্ঘ্য প্রস্থের মানগুলো পেয়েছি। আয়তঘনকের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ওগুলো গুণ করে দিলে 648 ঘন সেমি হচ্ছে। এইটা হচ্ছে তোমার আনসার। খুব বেশি বেগ নয়, খুব বেশি কঠিন নয়, খুব সহজ অঙ্ক তোমাদের আমি পড়ছি। দেখো ইতিমধ্যে স্ক্রিনে তোমার 2 এর অঙ্কটা দিয়েছি, তোমরা দেখতে থাকো। 2 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা চোঙের অন্তর ব্যাসার্ধ ও বহির ব্যাসার্ধ যথাক্রমে 4 সেমি ও 5 সেমি। ওই চোঙটিকে গলিয়ে চোঙের 1/3 উচ্চতা বিশিষ্ট এটি নিরেট শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুর ভূমিতলের ব্যাস কত? প্রত্যেকটা ক্ষেত্রে আয়তনটাই জানতে হবে, কারণ আয়তনটা ভেঙে হতে হলে কত পদার্থ আছে এর মধ্যে। তাহলে দেখো চোঙের অন্তর্ব্যাসার্ধ এবং বহির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে অন্তর্ব্যাসার্ধ এবং বহির ব্যাসার্ধ দিলে তার আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র জেনারেলি কি হয়? চোঙের আয়তনের সূত্র জেনারেলি কি হয়? পাই আর স্কয়ার এইচ। যখন অন্তর্ব্যাসার্ধ এবং বহির ব্যাসার্ধ ফাঁপা চোঙ, তাহলে অন্তর্ব্যাসার্ধ এবং বহির ব্যাসার্ধ দেবে, এবং তার যে অন্তর ব্যাসার্ধ দিয়ে তার যে আয়তন, বহির ব্যাসার্ধ দিয়ে যে আয়তন, দুটো আয়তন মাইনাস করলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার মানে নিরেট পদার্থের আয়তন, মানে নিরেট যতটুকু চোঙে যতটুকু পদার্থ আছে তার আয়তন। তাহলে এখানে চোঙের অন্তর্ব্যাসার্ধ বলেছে কত? 4 সেমি, বহির ব্যাসার্ধ বলেছে 5 সেমি। তাহলে চোঙের লিখে দাও, চোঙের অন্তর্ব্যাসার্ধ কত বলেছে? অন্তর্ব্যাসার্ধ বলেছে 4 সেমি, আর বহির ব্যাসার্ধ বলেছে 5 সেমি। চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ।
যখন অন্তর্ব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধ দেবে, তার যতটুকু পদার্থ আছে তার জন্য যে যতটুকু পদার্থ আছে সেই পদার্থের আয়তনটির সূত্র কি? সেই আয়তনের সূত্র হচ্ছে, লেখো, অতএব ফাঁপা চোঙে যতটুকু পদার্থ আছে তার আয়তনের সূত্র কি? পাই ইন্টু এইচ ইন্টু বহির্ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস বহির্ব্যাসার্ধ যদি আমি এখানে যদি বড় হাতে আর ধরি, অন্তর্ব্যাসার্ধ যদি ছোট হাতে আর ধরি, তাহলে বহির্ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ স্কোয়ার, এইটা হবে। বোঝা গেল? এইটুকু সূত্রে ভালো করে খেয়াল করতে হবে যে ফাঁপা চোঙে যতটুকু পদার্থ আছে তার আয়তনটা কি? পাই আর, মানে যদি জেনারেলি সূত্রটা কি? জেনারেলি সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে নেট চোঙের আয়তন। ফাঁপা চোঙের ক্ষেত্রে কি হবে? যে পাই ইন্টু এইচ কমন থাকছে, আর আরেক ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে যে বহির্ব্যাসার্ধ মানা স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ। আশা করছি বুঝে গেছো। তাহলে মানটা ফেলে দিই। পাই ইন্টু এইচ এর মানটা কত বলেছে? এইচ এর মানটা বলেছে 20, আর আর এর মান কত বলেছে? বড় হাতে আর 5 স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4 স্কোয়ার। তাহলে হচ্ছে পাই ইন্টু 20 ইন্টু এখানে কত? 25 মাইনাস 16, তাহলে কত হচ্ছে? তাহলে এখানে 9 আর 20 গুণ করলে কত হচ্ছে? 180 পাই রাখছি কেন? পরে পাই পাবো আমি। তাহলে 180 পাই ঘন সেমি, এটা রেখে দিলাম। 180 পাই ঘন সেমি। এইবারে দেখা যাচ্ছে ওই চোঙটিকে গলিয়ে, মানে এই পদার্থকে গলিয়ে, এই চোঙে যতটুকু পদার্থ আছে কত? 180 পাই ঘন সেমি। এইটাকে গলিয়ে চোঙের 1/3 উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু তৈরি করা হলো। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? এর 3 ভাগ, মানে চোঙটাকে যদি 3 ভাগ করে তার 1 ভাগ আয়তনের সমান হচ্ছে তোমার শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? তাহলে এবার লিখবো শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে কিন্তু কি বলেছে? বলেছে যে চোঙের 1/3 উচ্চতা, চোঙের উচ্চতা কত ছিল? 20। তাহলে এখানে কি হবে? যেখানে এইচ সমান উচ্চতা সমান 20/3 সেমি, 1/3, ওর যে 20 সেমি থাকলে এর 1/3 মানে 3 দিয়ে ভাগ, 20/3 সেমি। তাহলে এর ভূমিতলের ব্যাস চেয়েছে, আমার আর চেয়েছে, তাহলে এখানে মানটা ফেলে দিই। তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 20/3। তাহলে এখানে কি পাচ্ছি? উপরে 20/9 পাই আর স্কোয়ার, এই আয়তন। তাহলে এখানে যতটা পরিমাণ পদার্থ আছে এটা কনভার্ট হয়ে গেল এই পরিমাণে। তাহলে এইটার সঙ্গে এটা সমান করে দিতে পারি। তাহলে প্রশ্নানুসারে লিখবো কি? প্রশ্নানুসারে 180 পাই ইজ ইকুয়াল টু 29 পাই আর স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এখানে এই পাই কেটে গেল। কেন পাই আমি 22 এর সাথে ফেলিনি? দেখছো দুদিকে দুটো পাই কেটে গেল, আমার কাটার দরকার নেই। অতএব আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 180 ইন্টুটা উল্টে যাবে 9/20, তাহলে 9 81। তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু √81 সমান 9। আমার চেয়েছে কি? ভূমিতলের ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ বেরিয়েছে। তাহলে অতএব ভূমিতলের ব্যাস কত? ভূমিতলের ব্যাস হচ্ছে 2 × 9 সমান 18 সেমি। এটা হচ্ছে আনসার। আশা করছি তোমরা বুঝে গেছো। এটাও খুব বেগ নয়, এটাও বইয়ে আছে,
এর থেকে হাই ফর্ম স্ট্যান্ডার্ডের অঙ্ক আছে, সুতরাং এটাও তোমাদের কাছে জানা অঙ্ক, তোমরা আশা করছি এটা পারবে। এটা খুব কঠিন অঙ্ক নয়। এবছরে কিছু কিছু অঙ্ক কঠিন অঙ্ক আছে, যেমন হাইট অ্যান্ড ডিস্টেন্সে দেখলে একটা অঙ্ক দিয়েছে কিন্তু খুব কঠিন নয়। 3 নম্বর অঙ্কটা দেখো, আমি ইতিমধ্যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি 3 নম্বর অঙ্কটা, সেটা দেখো, আমার পড়াশোনা অনুসরণ করো। 9 সেমি দৈর্ঘ্যের অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধ গোলাকার পাত্র জলপূর্ণ আছে। ওই জল 3 সেমি ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করা হলো। কতগুলি বোতল জল ভর্তি করা হলো চোঙাকৃতি? তাহলে এখানে কি জানতে হবে? অর্ধগোলকের আয়তন জানতে হবে আর চোঙের আয়তন জানতে হবে। তাহলে চোঙের, আমি যদি চোঙের অঙ্কটা করি, চোঙের আয়তন আগের সূত্রটা আমি জেনে গেছি যে চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ। আর অর্ধগোলকের আয়তন কি, অর্ধগোলক পূর্ণগোলকের আয়তন কি, 4/3 পাই আর কিউ। তার অর্ধগোলক অর্ধেক করলে কি 2/3 পাই আর কিউ। ব্যাস এইটুকু জানলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ বলেছে 9 সেমি। তাহলে অর্ধগোলকের পাত্রে জল আছে, তাহলে অর্ধগোলকের আয়তনটা জানলে, তাহলে শত আয়তনেই জলটা আছে, তাহলে লিখব যে অর্ধ গোলাকার পাত্রের, অর্ধ গোলাকার পাত্রের আয়তন, ফুল আয়তন কি 4/3, তাহলে অর্ধেক কি হবে 2/3 পাই আর কিউ। অর্ধগোলাকার পাত্রের আয়তন কি 2/3 পাই আর কিউ। যেখানে তাহলে 2/3 পাই, আর এর মান কত 9, তাহলে হচ্ছে 9 কিউব। তাহলে হচ্ছে 2/3 ইন্টু 3টে 9 গুণ ইন্টু পাই, পাইটা রেখে দিই যদি কাটাকুটি যায়, তাহলে কত হচ্ছে 3 3 9। তাহলে এবারে দেখো 3 দুগুণে 6 আর 81 গুণ করলে কত হচ্ছে, 6 একে 6, 6 48, 486 পাই, 486 পাই ঘন সেমি। ভালো করে ক্যালকুলেশন দেখো, 2/3 পাই আর কিউ, আর এর মান হচ্ছে 9, তাহলে 2/3, 3টে 9 গুণ, 3 3 9, 9 81, 3 দুগুণে 6, 6 একে 6, 6 486 পাই ঘন সেমি। এইবারে দেখো, এইবারে বলছে 3 সেমি ব্যাস বিশিষ্ট এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি। চোঙের আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে চোঙের ব্যাস বলেছে, চোঙের ব্যাস বলেছে, ব্যাসার্ধ কত হবে? তাহলে লিখব চোঙের ব্যাস সমান সমান কত হচ্ছে 3 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর সমান সমান 3/2 সেমি। তাহলে এবার আয়তন সূত্র জানতে হবে, ওখানকার জল এই পাত্রে ঢালছে, তাহলে এরও আয়তন জানতে হবে। তাহলে অতএব চোঙের আয়তন কত হচ্ছে, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। দেখো এই পাইটা রেখে দেবো, তাহলে পাই ইন্টু আর এর মান কত 3/2, 3/2 স্কয়ার ইন্টু এইচ কত বলেছে, এইচটা হচ্ছে তোমার 4 সেমি, তাহলে ইন্টু 4। সূত্র জানলে অঙ্কগুলো তোমার ইজি হয়ে যাবে। এইবার দেখো এখানে কত আছে, ও এইচ এর মানটা কত বলেছে 4 সেমি ইন্টু 4, বুঝা গেল, ইন্টু 4। তাহলে এখানে কত বেরোচ্ছে 9 4, এখান থেকে পাচ্ছি 9 4 ইন্টু 4 ইন্টু পাই। তাহলে এখানে 4 4 কেটে গেল, 9 পাই, 9 পাই ঘন সেমি, বুঝা গেল, 9 পাই ঘন সেমি। তাহলে পাই আর স্কয়ার এইচ এখানে বেরোচ্ছে চোঙের আয়তন, তাহলে পাই ইন্টু আর কত 3/2 আর স্কয়ার, আর এইচ কত আর এই 4, তাহলে কত হচ্ছে 9, এখান থেকে বেরোলো 9 4 ইন্টু 4, মানে 4 4 কেটে গেল, 9 পাই ঘন সেমি। তাহলে এর আয়তন ওর আয়তন সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে ও না না না, এবারে বলেছে কতগুলি
বোতল জলপূর্ণ হবে। তাহলে কতগুলো বোতল জলপূর্ণ হবে? তাহলে 9 পাই ঘনসেমি জলের জন্য একটা বোতল, 9 পাই ঘনসেমি জলের জন্য একটি বোতল লাগছে। এত ঘনসেমির জন্য কত বোতল লাগবে? তাহলে লিখব অতএব 9 পাই ঘনসেমি জলের জন্য একটি বোতল লাগে, একটি বোতল লাগবে। ঠিক আছে? তাহলে 1 ঘনসেমি জলের জন্য 1/9 পাই টি বোতল লাগবে। আর কত ঘনসেমি আছে? অর্ধগোলাকার পাত্রে 486 পাই ঘনসেমি, এর জন্য কত বোতল লাগে দেখি। তাহলে 486 পাই ঘনসেমি জলের জন্য লাগবে 1 × 486 পাই ডিভাইডেড বাই 9 পাই। তাহলে পাই পাই কেটে গেল। এবার এখানে দেখি 3 × 16 = 48, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 5 = 15, 3 × 4 = 12, 54টি বোতল লাগবে। এটা হচ্ছে আনসার। বোঝা গেল? এইটাও কিন্তু খুব চেনা জানা অঙ্ক, এই ধরনের অঙ্ক বইয়ে আছে। আমার মতে পরিমিতি যে 3টি অঙ্ক দিয়েছে, এই 3টি অঙ্কই কিন্তু পারা যাবে, 3টি অঙ্কই জানা অঙ্ক। অন্যান্য অঙ্কের ক্ষেত্রে দেখা গেছে অপশনগুলো মানে দুটোর মধ্যে একটা করলে একটা অঙ্ক জানা দিচ্ছে আর একটা অঙ্ক তোমার অচেনা অঙ্ক দিচ্ছে, যেটা বেগ পেতে হবে করার ক্ষেত্রে। কিন্তু এখানে 3টি ইন্সিডেন্সের পরিমিতির ক্ষেত্রে বা মেনসুরেশনের ক্ষেত্রে যে 3টি অঙ্ক দিয়েছে, 3টি অঙ্ক কিন্তু চেনা জানা অঙ্কের মধ্যেই আছে, 3টা অঙ্কই পাওয়া যাবে। আশা করছি তোমরা এই 3টা অঙ্ক বুঝে গেছো খুব সহজেই। আর শেষ করার আগে বলি, যদি তোমরা চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার, লাইক এবং কমেন্টস করো। আজ এই পর্যন্ত।